আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, দর্শকবৃন্দ, আপনাদের সুস্বাগতম লতিফ স্টক চ্যানেলে। আমরা এই চ্যানেলে আমাদের দেশের সমস্যা নিয়ে কথা বলি, কিছু পরামর্শ চিন্তা করি, শেয়ার করি আপনাদের সাথে, আপনাদের পরামর্শ জানতে চাই এবং সমাধানগুলো যাতে আল্টিমেট সমাধান হয়, স্থায়ী সমাধান হয়, সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকে। তো আমরা আজকে বাংলাদেশের মূল সমস্যাটা লিডারশিপ ক্রাইসিস নিয়ে কথা বলবো। এই দেশটা জন্মের পর থেকে প্রবলেম এবং প্রবলেমের মধ্যে নিমজ্জিত। স্বাধীনতার পরই দুর্ভিক্ষ হয়েছে 74-এ, মানুষের কষ্ট বেড়েছে। তারপর লিডারশিপ সংকট ছিল, বিভিন্নভাবে লিডারশিপ আসছে গেছে, হত্যা খুন রাহাজানি এগুলা চলছে, ক্ষমতা দখল হয়েছে অবৈধভাবে। হ্যাঁ, এইভাবে চলছে, বৈধ অবৈধভাবে ক্ষমতা দখল হয়েছে, ক্ষমতায় স্থায়ী হওয়ার চেষ্টা হয়েছে, এই সব কিছুই চলছে। কিন্তু আমাদের যে সমস্যা, আমাদের দেশটা 71-এ স্বাধীন হয়েছে, 71 থেকে আজ পর্যন্ত প্রায় 55-56 বছর হয়ে গেছে। একটা সমস্যা তো কমেও নাই, বরঞ্চ সমস্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে, এইটা উন্নতি হওয়া আর আমাদের উন্নতি করা দুইটা বিষয়। একটা হচ্ছে আমরা যদি বিভিন্নভাবে ম্যানিপুলেট করে উন্নতি করি এবং যুগের যেটা একটা চাকা আছে, সেই চাকায় কিছুটা উন্নতি হয়, মানুষের জীবনযাত্রা উন্নতি হয়, এইটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে এই জীবনযাত্রা উন্নতির পিছনে আমাদের মানসিক চাপটা কতটুকু। আমাদের যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, আমাদের যদি ক্রাইসিসের মধ্যে আমরা নিমজ্জিত থাকি, আমরা যদি বিদেশের উপর নির্ভরশীল থাকি, আমাদের যদি নিজস্ব ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে এইটাকে সুখে থাকা বলা যায় না। তো আমরা এই যে প্রবলেমগুলো আমাদের, মূলত আমরা যদি একটা একটা করে প্রবলেম ধরি, আমাদের লোডশেডিং সমস্যা, আমাদের ট্রাফিক সমস্যা, আমাদের দুর্নীতির সমস্যা, আমাদের উন্নয়নের সমস্যা, আমাদের উৎপাদনের সমস্যা, আমাদের রপ্তানির সমস্যা, হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা সমস্যা, এই সমস্যাগুলো তো দিন দিন বাড়ছেই। হ্যাঁ, দিন দিন বাড়ছে। মাঝখানে দু একটা গোল্ডেন টাইম গেছে, যেমন শাহাবুদ্দিন আমাদের সময় 3 মাস সময় গেছে গোল্ডেন টাইম। প্রফেসর ইউনূসের সময়ও নট ব্যাড, হ্যাঁ, মোটামুটি ভালো গেছে। বিদ্যুৎ ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল ছিল। তারপর ব্যাঙ্কগুলাতে যেখানে টাকা পয়সা দিতে পারছে না, সেই ব্যাঙ্কগুলো আবার সক্রিয় হয়েছিল। মোটামুটি সিস্টেমটা ইনস্টিটিউশনালাইজ হয়েছিল অনেক কিছু, কিন্তু এগুলা স্থায়ী হয় নাই। ঘুরে ফিরে আমরা একই বৃত্তের মধ্যে, ঘূর্ণিপাকের মধ্যে আমরা ঘুরছি। এই যে বিষয়টা, এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লিডারশিপ ক্রাইসিস। এই যে গোল্ডেন টাইমের কথা বললাম, শাহাবুদ্দিন আমাদের 91-এর 3 মাস, এই গোল্ডেন টাইমটা শাহাবুদ্দিন আমাদের লিডারশিপের জন্যই সারা দেশ একদম ভালো থেকেছে। আমরা শুনি যে মাছের পতন শুরু হয় মাথায়, আর জাতির পতন শুরু হয় নেতায়। মাছের পচন যেমন মাথায় শুরু হয়, জাতির পচন তেমনি নেতায় শুরু হয়। আমাদের নেতৃত্ব সংকটটাই হচ্ছে প্রধান সংকট। আমাদের দেশে নেতৃত্ব, ভালো নেতৃত্ব আসছে, কিন্তু স্থায়ী হয় নাই। এই স্থায়ী না হওয়ার পিছনে মূলত দেশি বিদেশি চক্র দায়ী। দেশি বিদেশি চক্র এদিকে স্থায়ী করতে দেয় নাই। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন অত্যন্ত ভালো নেতা ছিলেন, কিন্তু ওনাকে মেরে ফেলা হলো। এই মেরে ফেলার পিছনে দেশি বিদেশি চক্রান্ত নিঃসন্দেহে আছে, এবং এরা এই নেতৃত্বকে থাকতে দিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নেতা হিসাবে খারাপ ছিলেন না, ভালো ছিলেন। হয়তো প্রশাসক হিসাবে খারাপ ছিলেন, প্রশাসক হিসাবে ভালো ছিলেন না, কিন্তু নেতৃত্ব দিতে পারতেন। তাকে মেরে ফেলে তো সমাধান হলো না, বরঞ্চ নেতৃত্ব সংকট তৈরি হলো, নেতার সংকট তৈরি হলো। এই যে বিষয়গুলা আমাদের চিন্তায় ফেলে দেয়। আমাদের রাজনীতির মধ্যে অ্যাকচুয়ালি ভালো মানুষরা এখন আর জড়িত হতে চায় না। এই অবস্থায় আমাদের যে আগস্ট বিপ্লব হলো, জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে পরে অনেকগুলা তরুণ নেতা রাজনীতিতে আসলো, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কর্দমাক্ত করা হলো। প্রফেসর ইউনূসের নেতৃত্বকে কর্দমাক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।
এই চেষ্টাটা দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই, আবার হচ্ছে যারা আমরা ভালো নেতৃত্ব দিতে পারছি না তারা অন্য নেতৃত্বকে ডিফেমিং করার চেষ্টা করছে। এরপর যারা তরুণ নেতৃত্ব আসছে এদের বিরুদ্ধে অনেক কথাবার্তা শুনলাম, পাখির মাংস খাওয়া নিয়ে টকশো শুনলাম ঘন্টার পর ঘন্টা, এই মিডিয়াগুলা চালিয়েছে। হ্যাঁ, এই মিডিয়াগুলার অবস্থার যে আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার সাম্প্রতিক প্রমাণ আমরা বলবো। তার আগে দেখেন, নেতৃত্বকে ডিফেমিং করে নেতৃত্বকে আসলে ইনঅ্যাক্টিভ করে ফেলা, এই প্রক্রিয়াটা আসলে আমাদের একদম প্রথম থেকেই শুরু হয়েছে এবং এইটা চলছে, এবং এইটার হারটা, এই প্রক্রিয়া যে ইবিল প্রক্রিয়াটা আরও বেশি জোরদার হয়েছে। এই জোরদার হয়েছে একজন নেতা যে জুলাই বিপ্লবের নেতা, তার পাখির মাংস খাওয়া নিয়ে ঘন্টার পর ঘন্টা মিডিয়া সরগরম ছিল, কিন্তু যেখানে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার যারা করলো, এই দেশের ব্যাংকগুলোকে যারা ধ্বংস করে দিল, এই দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিল, তাদের বিরুদ্ধে কথা বলতে যেন আমাদের বাধে। আমাদের মিডিয়া ব্যক্তিত্ব অনেক আছেন, অনেক আছেন, টকশো ব্যক্তিত্ব আছেন, যাদের এইসব কথা বলতে যেন একটা কোথায় একটা সমস্যা রয়ে গেছে। আমরা আসলে কি চাচ্ছি? আমরা কি চাচ্ছি দেশটা এই কর্দমাক্ত অবস্থার মধ্যে চলবে, না একটু ভালো অবস্থার মধ্যে যাবে? এই যে বর্তমান পার্লামেন্টের কথা ধরেন, বর্তমান পার্লামেন্টে সরকারি দলেও অনেক বিবেচক নেতা আছেন যারা কথাবার্তা হয়তো স্পষ্টভাবে বলতে পারছেন না, কিন্তু বলছেন, ইঙ্গিতে অনেক কথাবার্তা বলে যাচ্ছেন। আবার বিরোধী দলে অনেক ভালো বক্তা আছেন, অনেক ভালো চিন্তাশীল লোক আছেন যারা বিভিন্নভাবে সরকারকে সাহায্য করার চেষ্টা করছেন, অল্টারনেটিভ প্ল্যান দিচ্ছেন, কিন্তু আসলে প্ল্যানগুলা কেন দেওয়া হচ্ছে, কার জন্য দেওয়া হচ্ছে? এই প্ল্যান কি নেওয়া হচ্ছে, না আগের মতো আমাদের বলা হচ্ছে যে আমরা যা বলেছি তাই ঠিক, আপনারা কথা বলেন, অসুবিধা নেই, কথা শুনবো আমরা, বা শুনবো না, ঘুমাবো, এরকমই চলছে। হ্যাঁ, যে জুতা আবিষ্কারে আমরা দেখেছিলাম যে যেরকম মন্ত্রীরা ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলেছে, সেই রকমই মনে হচ্ছে যে এই যে বাজেট অধিবেশন ধরেন, বাজেট অধিবেশনে ঘন্টার পর ঘন্টা কথা হলো, কিন্তু আলটিমেটলি কি বিরোধী দলের যে সুচিন্তিত কিছু মতামত ছিল সেগুলোকে নেওয়া হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে? আমি তো দেখছি মোটেই হয় নাই। হ্যাঁ, যেটা বলা হয় যে বিচার মানি তাল গাছটা আমার, কথা বলেন, অসুবিধা নেই, আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হবে। আলটিমেটলি তো এটাতে কোনো লাভ হচ্ছে না। যেমন আমাদের বাজেট নিয়ে আলোচনা, হ্যাঁ, বিরোধী দলের মধ্যেও যেরকম প্রজ্ঞা আমরা আশা করেছিলাম সেরকম প্রজ্ঞা আসে নাই, কিন্তু চেষ্টা তো আছে, চেষ্টা তো আছে। এই যে নেতার গ্রুমিং, এই গ্রুমিংটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের সাপোর্ট দেওয়া, আমাদের সমাজ থেকে সাপোর্ট দেওয়া, আমাদের সমাজের লোকগুলোকে বলিষ্ঠ হওয়া। ইভিল ফোর্স থাকবেই, ইভিল ফোর্সের পাশাপাশি আমরা যদি বলিষ্ঠ হই, আমরা যদি যারা বুঝি তারা যদি কথা বলি, তারা যদি এদের পক্ষে এগিয়ে আসি, তাহলে এরা টিকে থাকবে, না হলে টিকে থাকবে না। আলটিমেটলি এরকম অনেক নেতৃত্বই হারিয়ে গেছে, টিকতে পারে নাই, অথবা প্রচলিত সিস্টেমের সাথে তারা কম্প্রোমাইজ করে ফেলছে। আমরা দেখেছি বিপি নূরপুর অনেকেই কম্প্রোমাইজ করে ফেলছে সিস্টেমের সাথে। তো সিস্টেমের সাথে যারা কম্প্রোমাইজ করেছে এরা আসলে সামাজিক সাপোর্টটা যেটা আশা করেছিল সেটা পায় নাই। তো পায় নাই সেহেতু সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে হবে, এইটাই সিস্টেম। আমরা মানে একটা বাংলা সিনেমা ছিল বদনাম, রাজ্জাক মদের বোতল হাতল নিয়ে গান গাইতো, হয় যদি বদনাম হোক কারো, আমি তো এখন আর নেই কারো। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রফেসর ইউনূসের মতো মানুষকে আমরা ডিফেমিং করে যাচ্ছি, আমাদের মিডিয়াগুলো ডিফেমিং করছে, তার উদ্দেশ্যটা তো আমাদের ক্লিয়ার, আমরা যারা বুঝি তাদের কাছে ক্লিয়ার, কিন্তু সাধারণ মানুষ তো এটাকে কিভাবে নেবে? হ্যাঁ, বারবার একটা মিথ্যা বললে এটা সত্য হয়ে যায়। গোল্পসীয় যে তত্ত্ব থিওরি, সেই থিওরি অনুযায়ী বারবার মিথ্যা বললে সত্য হয়ে যায়। এই মিডিয়াগুলো এমনভাবে রাজত্ব করছে যে বারবার মিথ্যাটাকে বলে যাচ্ছে এবং সেটাই সত্য হয়ে যাচ্ছে। মনে করেন এই যে বসুন্ধরা গ্রুপের 5টা মিডিয়া, এই 5টা মিডিয়া একযুগে তারা প্রচেষ্টা চালিয়ে যায় ডিফেমিং করার। হাসনাত আবদুল্লাহ একজন উদীয়মান বলিষ্ঠ নেতা, ভবিষ্যতে একজন ভালো নেতা হওয়ার খুবই সম্ভাবনা তার মধ্যে আছে, এবং সংসদে যে বক্তব্যগুলো রাখছে আমার তো মনে হয় সেই বক্তব্য, এই যে গত বাজেট অধিবেশনে যে বক্তব্য দিল, সেই বক্তব্যটা একদম ম্যাচিউরড একটা বক্তব্য। এই দেশে সংসদে এরকম সুন্দর করে বাজেট অধিবেশনের পর বাজেটের উপর বক্তব্য রাখার মতো লোক আমি দেখেছি বলে আমার মনে পড়ে না। হ্যাঁ, অনেক তুকুর বক্তা ছিল, তারা অনেক এ নিয়ে বেনিয়ে অনেক কিছু বলেছে। তুফাইল আহমদ ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, অনেক তুকুর নেতা ছিলেন, যারা
এই নিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু বাজেট একবারে কনক্রিট বাজেটের উপর কথাবার্তা বলা, এই সংসদে অনেকেই বিভিন্ন ইস্যুকে টেনে এনেছেন, উল্টাপাল্টা অনেক ইস্যুকে টেনে এনেছেন, কিন্তু বাজেটের উপর স্পষ্ট করে কথা বলা একদম হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা আমি 2বার শুনেছি, চমৎকার একটা বক্তব্য। সেই লোকটার এই বক্তব্যের সাথে সাথে আমি ভেবেছিলাম যে হয়তো একটা রিয়াকশন আসবে। আজকে দেখা গেল এই বসুন্ধরা গ্রুপের 5টা মিডিয়া একযুগে তাকে আক্রমণ করেছে এবং মিথ্যাগুলাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, যার কোনো ভিত্তি নাই। তো এরকম বিষয়গুলো যদি আমাদের চলতে থাকে, আমাদের মিডিয়াগুলো যেভাবে চলছে সে হারে চলতে থাকে, তাহলে তো আমাদের আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। আমাদের সৎ মিডিয়া ব্যক্তিত্ব গড়ে তোলা দরকার, এর জন্য প্রশাসনিক একটা স্টেপ নেওয়া দরকার। কারণ মিডিয়াগুলো যদি বিভিন্ন স্বার্থে ইউজ হয়, একবার একজন নেতা বলেছিল আগে জমিদাররা গুন্ডা পালতো, এখন শিল্পপতিরা মিডিয়া পালে। তো এখন শিল্পপতিরা যেভাবে মিডিয়া পালে, শিল্পপতিরা, আমাদের শিল্পপতি বলতে যাদেরকে বোঝায় অ্যাকচুয়ালি তারা কি শিল্পপতি? বসুন্ধরা গ্রুপের অনেকগুলা ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তারা যদি শিল্পে থাকতো, তাহলে হয়তো অনেক ভালো করতে পারতো, এই দেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে পারতো। কিন্তু আলটিমেটলি কেন জানি মনে হয় যে আল্লাহ তাআলা বলেছে মানুষকে, এই যে সন্তান এবং সম্পদ মানুষকে মোহাবিষ্ট করে রাখে, সম্পদ বেশি হওয়ার পরে এদের মধ্যে এত খারাপ মনোবৃত্তি তৈরি হয়েছে, এরা খুন খারাপিতে জড়িত হচ্ছে, এরা দর্শন করছে, এরা মানে যত ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড সেগুলা করে যাচ্ছে, এবং পাশাপাশি তাদের মিডিয়াগুলা তাদের গুন্ডা হিসাবে সাপোর্ট দিচ্ছে। এই মিডিয়াতে যারা কলম যোদ্ধা, তারা গুন্ডা হিসাবে নিজেকে সাপোর্ট দেওয়া, ওদেরকে সাপোর্ট দেওয়া, এই জিনিসটা ওদের আসলে কাঙ্ক্ষিত না, ওরা আসলে সেটা করতে চায় না, কিন্তু করতে বাধ্য হয়, এটা আমাদের বুঝতে হবে। মিডিয়াতে যারা আছে, যেসব কর্মী আছে, কলম যোদ্ধা আছে, তাদেরকে যদি একটা সৎ নেতৃত্বের মধ্যে আনা যায় তাহলে এটা হয়তো দূর হবে। এরকম মিডিয়াগুলা যেখানে আমাদের নেতাগুলাকে ডিফেমিং করছে এবং ভালো নেতাকে উঠতে দিচ্ছে না, নেতাগুলাকে গ্রোমিং নষ্ট করে দিচ্ছে, দেশের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, বর্তমান তো নষ্ট করছেই, ভবিষ্যতে কোনো সম্ভাবনা থাকছে না, সেই সব মিডিয়ার ব্যাপারে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যথেষ্ট আস্থা আছে এই দেশের জনগণের, উনি মোটামুটি একজন তরুণ ব্যক্তিত্ব, এবং এবং এই তরুণরা আসলে অনেক জিনিস ভালো করে চিন্তা করতে পারে, অনেক কম্প্রোমাইজিং অ্যাটিচিউডটা তাদের মধ্যে কম থাকে, এবং সবচেয়ে বড় জিনিস, প্রশংসনীয় বিষয় হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমরা সংসদে দেখেছি উনি শুনেন, এই শোনাটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কথা বলাটা, আমরা সালাউদ্দিন ডিজাইনের কথা বলার লোকের আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো শোনা লোকের দরকার। এই শোনাটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে এই যে ফ্লোর ক্রসিং এর যে আইনটা করা হয়েছে সেই আইনটাকে রহিত করা উচিত। কারণ হচ্ছে আপনি দেখেন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে তার রিপাবলিকান দলের লোকরাও ভোট দিচ্ছে এবং ভোট দিতে পারছে, তাদের রিপাবলিকান দলের সদস্যপদ নষ্ট হচ্ছে না, তাদেরকেও জেলে যেতে হচ্ছে না, তাদেরকেও গুম খুনের শিকার হতে হচ্ছে না। আবার এই ডেমোক্রেট দল থেকেও কেউ কেউ তাকে সাপোর্ট দিচ্ছে এবং ভোট দিচ্ছে, এতে গিয়ে ডেমোক্রেট দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয় নাই, ডেমোক্রেট দলের সদস্যপদও যায় নাই, ডেমোক্রেট দলের এইসব সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই, এদেরকে গুম খুন করা হয় নাই, এদেরকে অ্যাক্টিভিটি চলছে দলের মধ্যে সক্রিয়ভাবে। এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ডিসিশন মেকিং এর দরকার, আমাদের দেশ এবং জাতির স্বার্থে আমাদের ভালো ডিসিশন নেওয়া দরকার, সেহেতু এই ফ্লোর ক্রসিং আমাদের আইনটা, এই আইনটা এখন রহিত করা খুবই জরুরি। এই আইন থাকলে আমাদের টেবিল চাপলানো আর হা 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 বলে হা জয়যুক্ত হয়েছে বলা, এই জিনিসটা আসলে আমাদের ভালো রেজাল্ট নিয়ে আসবে না, নেতৃত্ব গ্রহ হবে না এবং ভালো জিনিস আসবে না। ভালো সিদ্ধান্তের জন্য দরকার প্রধানমন্ত্রী তারেক রহমান যেরকম সংসদে বসেন, শুনেন, শোনা বক্তব্যের মধ্যে সেটা যেই বলুক, ভালো বক্তব্য, ভালো আইডিয়া আসলে সেই আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আইডিয়া এক্সচেঞ্জের সুবিধাটা আমরা আগেও বলেছি যে সম্পদ যদি শেয়ার করা যায় সম্পদ কমে অথবা বাড়ে, কোনো কোনো ক্ষেত্রে স্ট্র্যাটেজিক কারণে হয়তো বাড়ে, সাইনার্জি এফেক্ট হতে পারে, বাড়ে, কিন্তু সম্পদ মূলত কমে। কিন্তু আইডিয়া যখন শেয়ার করা হয় তখন আইডিয়া রিচ হয়, এনরিচ হয়। একজনের কাছে 2টা আইডিয়া আছে, আরেকজনের কাছে 2টা আইডিয়া আছে, আইডিয়া 2 মিলে 4 হয়, প্রত্যেকের কাছে 4, এবং সাইনার্জি এফেক্ট যদি হয় এটা 4-এর বেশি হয়। সেজন্য
সংসদটা অ্যাক্টিভ করা দরকার। এই সংসদের পজিটিভ সাইড হচ্ছে, এই যে গতদিনও দেখলাম বিবিসির একটা প্রতিবেদনে মহিউদ্দিন আহমেদও বলল যে সংসদের বিরোধী দল এখনো কোনো ফাউল করে নাই। সংসদের ভেরি পজিটিভ সাইড হচ্ছে বিরোধী দলের নেতার সুচিন্তিত বিবেচনাপ্রসূত কথাবার্তা, বিবেচনাপ্রসূত আচরণ, পাশাপাশি এই দলের বিরোধী দলের সব সদস্যের ডিসিপ্লিন মেনে চলা, শৃঙ্খলা মেনে চলা, সংসদ নেতার কথা মেনে চলা এবং সংসদ নেতার ভালো নেতৃত্ব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। পাশাপাশি বিরোধী দল এই সরকারি দলের নেতাদের মধ্যেও অনেকের কথাবার্তা শুনি যেটা মনে হয় ওদের বিবেক থেকে তাড়িত কথাবার্তা। এই যে গতদিনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশংসা করতে গিয়ে মতিউর রহমান নিজামী সাহেবের প্রশংসা করলেন, চমৎকার জিনিস। হ্যাঁ, আমাকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই যদি আমাদের অ্যাটিচিউড না হয় তাহলে নেতৃত্বে ভালো জিনিস আসবে না। আমাদের যে করাপশন সমস্যার মূল হোতা ঠিক আছে পলিটিশিয়ানরা, কিন্তু লং টার্ম বেনিফিশিয়ারি হচ্ছে সচিবরা, আমলারা। এই আমলারা যেভাবে খায় আমাদের, হ্যাঁ, নেতা যখন চুরি করে, নেতার চুরির মধ্যে কিন্তু তার অনুসারীদেরও ভাগ থাকে। কিছু লোকের মধ্যে টাকাটা স্ক্যাটার্ড হয়, কিছু টাকা বিদেশে যায়, কিছু টাকা লোকদের মধ্যে ভাগ হয়। কিন্তু যখন আমলারা চুরি করে সেই টাকাটা টোটালি বিদেশে চলে যায়। এই টাকাটা দেশে সাধারণত থাকে না। হ্যাঁ, দেশে থাকলেও এমন কিছুতে থাকে, তার শ্বশুরের নামে ফ্ল্যাট হয়, তার শালার নামে ফ্ল্যাট হয়, শালীর নামে ফ্ল্যাট হয়। দেখা যায় তার সম্পদের থেকে, নিজের সম্পদের থেকে শ্বশুর বাড়ির সম্পদ বাড়তে থাকে, অথবা বন্ধু বান্ধবের সম্পদ বাড়তে থাকে। এই করাপশন বিষয়টাকে ট্যাকল দিতে হলে আমাদের দরকার হচ্ছে একদম ভালো নেতৃত্ব। আমাদের আসলে সবচেয়ে বড় দরকারই হচ্ছে নেতৃত্ব। ভূপেন হাজারিকার একটা গান আছে না, এই পদ্মা তুমি গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন। এখানে বলা হচ্ছে নেতৃত্বহীনতায় মৌন কেন, নেতৃত্বহীনতায় মৌন কেন। আমাদের নেতৃত্বহীনতা যে জিনিসটা তৈরি হয়েছে, খারাপ নেতাদের চেরিশ করা হচ্ছে, ভালো নেতাদের ডিফেমিং করা হচ্ছে, ভালো নেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের যে ঘটনাটা, এই যে বসুন্ধরা গ্রুপের ঘটনাটা, বসুন্ধরা গ্রুপ যেভাবে এই হাসনাত আবদুল্লাহর পিছনে লেগেছে, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ডিফেমিং করার চেষ্টা করছে, এটা স্পষ্ট করে ইঙ্গিত করে দেয় এই দেশের নেতৃত্ব, ভালো নেতৃত্ব আসার পথটা বন্ধ যদি এইরকম মিডিয়াগুলা চালু থাকে। সুতরাং এইসব মিডিয়া একজন প্রশাসক নিয়োগ করা খুবই জরুরি, যিনি মিডিয়াকে মিডিয়ার মতো চলতে দিবেন। সরকার অবশ্যই জরুরি ভিত্তিতে মিডিয়াগুলোতে প্রশাসক ঠিক করবে। যেসব মিডিয়া উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে সেই সব মিডিয়াতে প্রশাসক ঠিক করবে। স্বাধীনতা ঠিক আছে, কথা বলার স্বাধীনতা থাকবে, কিন্তু আপনার স্বাধীনতা আমার নাকের ডগা পর্যন্ত যাবে না। হ্যাঁ, আপনার স্বাধীনতার জন্য আমার নাক উড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, এই দেশের মানুষের রক্তে আনা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে যারা ধ্বংস করার জন্য মিডিয়া ইউজ করবে, সেই মিডিয়ার বিরুদ্ধে সরকারকে বলিষ্ঠ স্টেপ নিতে হবে। আমরা নেতৃত্ব বিকাশের জন্য, নেতৃত্ব গ্রোমিংয়ের জন্য, নেতৃত্ব তৈরির জন্য, হ্যাঁ, এইসব মিডিয়ার কালো হাতকে যাতে সরকার ভেঙে দেয় সেই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি মিডিয়া ব্যক্তিত্বরা, কলম যুদ্ধরা তাদের বিবেক থেকে লিখবে, নেতার নির্দেশ মেনে, তাদের মালিকের নির্দেশ মেনে লিখবে না। তারা মালিকের লাঠিয়াল হবে না, তারা কলম যুদ্ধ হবে, বিবেকের লাঠিয়াল হবে। এই কলম যুদ্ধরা যাতে বিবেকের লাঠিয়াল হয় সেই প্রত্যাশায় রেখে আজকের এপিসোড এখানে শেষ করছি। আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য আমাকে, আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের মন্তব্য আশা করছি, আপনাদের কমেন্ট আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।